আমরা পিঞ্চ অফ ভোল্টেজকে আমরা ভিপি দিয়ে প্রকাশ করেছিলাম এবং সেই পিঞ্চ অফ ভোল্টেজের ভ্যালুটা কি বা কাকে বলে সেই জিনিসটাও কিন্তু এর আগে আমরা ডিসকাস করেছি। হোয়াট ইজ কল্ড এ পিঞ্চ অফ ভোল্টেজ। এদিকে আসো, গেট সোর্স একটা আমি খুঁজছি তোমাদেরকে পড়িয়েছিলাম কিনা পিঞ্চ অফ ভোল্টেজটা। পিঞ্চ অফ ভোল্টেজ আলোচনা করেছিলাম তোমাদের সাথে। আমরা স্যার বলেছিলেন স্যার। বলিনি স্যার। আমরা স্যার যে বললো যে স্যার ওই যে কারেন্টটা স্যার স্যাচুরেশন ওই যে আর কি স্যার। এই যে বলেছিলাম বাবা, দেখো মার্ক করে দিলাম এখন। পিঞ্চ অফ ভোল্টেজটা হচ্ছে, এটা হচ্ছে গেট রিভার্স ভোল্টেজ। গেট রিভার্স ভোল্টেজ অর্থাৎ গেট সোর্স যখন আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করব, লক্ষ্য করো এখানে আমার গেটটা হচ্ছে তোমার পজিটিভ টাইপ পি টাইপ এন চ্যানেল যেহেতু, কিন্তু যদি আমরা উল্টা ভোল্টেজ অ্যাপ্লাই করি অর্থাৎ এখানে গেটে দিয়েছি নেগেটিভ আর সোর্সে আমরা ঠিকই পজিটিভ ব্যবহার করেছি, যে ভিজিজি দেখো কানেকশনের প্যাটার্নটা দেখো, এই হচ্ছে গেটের ভোল্টেজ। তো এটা যদি বাড়াতে থাকো এই জায়গাটা আস্তে আস্তে, এই জায়গাটা আস্তে 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 প্রসারিত হতে হতে একসময় চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কোনো কারেন্ট ফ্লো করবে না, মানে চার্জ সকল মুক্ত চার্জ বিদূরিত হবে। স্বাভাবিকভাবেই তুমি যদি এখানে গেটে যদি পজিটিভের জায়গায় তুমি যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে এখানে পিএন জাংশনটা রিভার্স বায়াস হচ্ছে না, রিভার্স বায়াস হওয়ার ফলে ঝামেলা করবে। আবার যখন পজিটিভ অ্যাপ্লাই করবো তখন এখানে রিভার্স ফরওয়ার্ড ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে পিএন জাংশনটা কম থাকবে, কিন্তু এখানে এটা ফরওয়ার্ড হওয়ার কারণে আবার গেট সোর্সে কারেন্ট বেড়ে যাবে, কেননা তখন তোমার এন টাইপ ইলেকট্রন এখানে থাকবে তোমার পি টাইপ বা পজিটিভ টাইপ ভোল্টেজ, যেটাকে আমরা ফরওয়ার্ড বায়াস বলছি। তখন ফরওয়ার্ড বায়াস থাকলে স্বাভাবিকভাবেই তখন ইলেকট্রন গুলো ফরওয়ার্ড দ্বারা আকৃষ্ট হবে এবং তখন এদিকে কিন্তু কারেন্ট খুব বেড়ে যাবে। আর যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করবো তখন এখানে রিভার্স বায়াসের সময় যেটা হবে, এই যে ফিল্ড অর্থাৎ পটেনশিয়াল ব্যারিয়ারকে কন্ট্রোল করে আমরা ইলেকট্রিক কারেন্ট ফ্লোকে কন্ট্রোল করছি, যেন একটা নামই ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আমরা আগেও বলেছি। তো ফিল্ডটাকে কন্ট্রোল করার জন্য ইউজুয়ালি আমরা এখানে রিভার্স বায়াসিং করি। এমন একটা জায়গাতে পৌঁছায় রিভার্স ভোল্টেজ যখন তোমার চ্যানেল থেকে সকল প্রকার মুক্ত চার্জ বিদূরিত হয়ে যায়, অর্থাৎ চ্যানেলে আর মুক্ত চার্জ অবশিষ্ট থাকে না ফ্রি করার মতো। এবং এই ভিপি এর রাশিমালাটা হয় ভিপি ইজ ইকুয়াল টু ই এন ডি বাই টুয়াইস এপসাইলন এ স্কোয়ার। এটা আসছে আমাদের এই রিলেশন থেকে আসছে, ই এন ডি বাই টুয়াইস এপসাইলন ইন্টু এই স্কোয়ার। এই ডিস্টেন্স হচ্ছে সেই ডিস্টেন্স, এই অর্ধেক, এর অর্ধেক মাঝখান থেকে যদি আমরা ধরি তাহলে উপরে এ নিচে এ, আর ভ্যারিং ডিস্টেন্স হচ্ছে বি। এটা কিন্তু ফিক্সড। এখন মেইন প্রবলেম হয়ে গেছে যে এখানে ডেরিভেশন গুলো ক্লিয়ার করে দেখানো হয়নি, তো সংজ্ঞাগুলো ব্যবহার করা হচ্ছে, আর যেহেতু এটা সেমিকন্ডাক্টর ফিজিক্স নয়, এটা ইলেকট্রনিক্স, সেই কারণে এখানে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন গুলোকে ব্যবহার করেছি এবং তুমিও সেভাবেই করবে, কেননা এটা যদি স্টেপ বাই স্টেপ তোমাকে ডেভেলপ করে বা ডিরাইভ করে করতে হয়, তাহলে ওই 4 ঘন্টায় একটা কোশ্চেনের আনসার শেষ করতে পারি, সেটা প্রয়োজন। তাহলে এখন এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা তোমরা করেছি থিওরি। আচ্ছা আসো তাহলে এখন সকলের যে হিসাব উনি বলেছিলেন সেই হিসাব অনুযায়ী ড্রেন কারেন্ট হবে ভিপি মাইনাস ভিএ, ভিপি মাইনাস ভিজিএস গেট সোর্স
একটা হচ্ছে ভিজিজি মানে গেট বায়াসিং ভোল্টেজ আমরা বলছি ওখানে, আর ভিজিএস মানে হচ্ছে গেট সোর্স এর মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটাকে আমরা বলছি ভিজিএস। সবসময় মনে রেখো, যেমন আমরা কালেক্টর বায়াসিং ভোল্টেজকে বলেছি ভিসিসি, কিন্তু কালেক্টর এমিটার ভোল্টেজকে বলেছি ভিসিই। মনে করে দেখো তো, ভিসিই আর ভিসিসি এক নয়, একইভাবে ভিজিএস আর ভিজিজি এক নয়। এখান থেকে আমরা যদি এটাকে ইকুয়াল করতে চাই তাহলে একটা কনস্ট্যান্ট দ্বারা আমাকে গুণ করতে হবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে সি। এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে এরকম। এখন ভিজিএস ইকুয়াল টু যদি 0 হয়, লক্ষ্য করো, তাহলে আইডি ইজ ইকুয়াল টু হয় আইডিএস এস, অর্থাৎ ড্রেন সোর্স ম্যাক্সিমাম কারেন্ট বা স্যাচুরেটেড কারেন্ট। ড্রেন এবং সোর্সের মধ্যে স্যাচুরেটেড কারেন্ট হবে যখন ভিজিএস 0 হবে, অর্থাৎ আমি যদি এখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই না করি, এখানে যদি আমি কোনো পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই না করি, তাহলে আমার গেট এবং সোর্সের মধ্যে অ্যাপ্লাইড কোনো পটেনশিয়াল আমি পাচ্ছি না। তো ওই ইকুয়েশনে আমি ভিজিএস এর পটেনশিয়াল ডিফারেন্স যদি 0 করি, তার মানে আলটিমেটলি এখানে চ্যানেলটা একদম সবচেয়ে প্রসারিত অবস্থায় থাকছে চ্যানেল, এবং আলটিমেটলি আমার কারেন্টের মান ওই পার্টিকুলার পটেনশিয়ালের জন্য মান হয়ে যাবে ম্যাক্সিমাম, অর্থাৎ স্যাচুরেটেড। একটা চ্যানেলের মধ্যে দিয়ে তুমি পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছো বলে তড়িৎ প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই চ্যানেলের ক্যারিয়ার ডেন্সিটি কেমন আছে বা নাম্বার অফ ফ্রি চার্জেস কেমন আছে, দ্যাট ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং সেটা সর্বোচ্চ সংখ্যক চার্জ, তুমি যতই পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করবো ইলেকট্রিক ফিল্ডে থাকতাও না কেন, চার্জ যদি না থাকে তো এনার্জি ট্রান্সফার করবে কে? এই জন্য সর্বোচ্চ যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে চ্যানেলের মধ্য দিয়ে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, সেটাকে আমরা বলছি আইডিএসএস, অর্থাৎ ড্রেইন স্যাচুরেটেড ড্রেইন সোর্স স্যাচুরেটেড কারেন্ট। ড্রেইন সোর্স স্যাচুরেটেড কারেন্ট সেটা কখন পাবো? যখন ভিজিএস ইকুয়াল টু 0 হবে। দিস, তাহলে এবার রিলেশনটাকে আমরা একটু দেখি। অ্যাকচুয়ালি সি ইজ ইকুয়াল টু হচ্ছে আইডিএসএস, অর্থাৎ একটা ম্যাক্সিমাম কারেন্ট যে ভ্যালুটা হতে পারে তার সাথে এই নিয়ম অনুযায়ী ভ্যারি করবে। সো আইডি উইল বি ইকুয়াল টু আইডিএসএস ইনটু দিস, এটাকে আরেকটু সংক্ষেপ করবো 1 মাইনাস বিজিএস বাই ভিপি, তাহলে তুমি লিখতে পারো। আর এটাকে আমরা সক্রিয় সমীকরণ বলি, এবং এখান থেকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, ভিজিএস ইকুয়াল টু কি হবে, তাহলে দেখো 1 মাইনাস ভিজিএস বাই ভিপি হোল স্কোয়ার মানে হচ্ছে আইডি বাই আইডিএসএস। তাহলে 1 minus VGS by VP equal to root over ID by IDSS. So VG by VP square মানে 1 minus this. So VGS equal to this. এই হচ্ছে আমাদের গেট সোর্স পটেনশিয়াল ডিফারেন্সের স্ট্যান্ডার্ড রাশিমালা বা ম্যাক্সিমাম পসিবল অ্যাপ্লাইড ভোল্টেজের রাশিমালা। এখন ধরো যে VGS গেট সোর্স যেখানে ID equal to 0 হয়ে যাবে, আবার আগেরটার মতো ID equal to 0, একটা হচ্ছে খেয়াল করো, একটা হচ্ছে VGS equal to 0 আর এখন বলছে ID equal to 0 হবে, অর্থাৎ গেট সোর্স দরজা বন্ধ, তাহলে VGS অফ নাম দিয়েছি আমরা এটা। সেক্ষেত্রে ID equal to 0 হলে VGS equal to VP, অর্থাৎ সত্যিকার অর্থে VGS এর মধ্যে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে, VGS এর মধ্যে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমরা VGS এর মধ্যে যে ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমরা আইডি 0 পাচ্ছি, সেটার নামে পিঞ্চ অফ ভোল্টেজ, যেটা শুরুতেই আমি বলেছি, এবং আমরা এখানে সেটা আবার প্রমাণ করলাম যে অ্যাকচুয়ালি VGS ইকুয়াল টু VP অফ হয়, সো আইডি ইকুয়াল টু 0 হয়, তখন দেখতে পাচ্ছি VP ইকুয়াল টু VGS অফ, অর্থাৎ VP টা আসলে গেট সোর্স ভোল্টেজ, যে কারণে আইডি এর মান 0 হবে। এখন ভ্যালুগুলোকে বসালে আইডি এর ভ্যালুটা বের হবে। কারো কোনো কনফিউশন আছে কোথাও?
না স্যার, এটুকু না স্যার, সমস্যা নেই স্যার। অন্যান্য কেউ কিছু বলবে? স্যার যখন আইডি ইকুয়াল টু 0, আইডি ইকুয়াল টু যখন 0 তখন কি ভিজিএস ভোল্টেজ কি 0 না, ওটাকে মানে কাট অফ বলা যাবে? না না, জিরো কেন বাবা, এই বারবার খেয়াল করো, ভিজিএস জিরো হলে তো আইডি এর মান হবে ম্যাক্সিমাম, আইডিএস হয়ে যায়। আর যখন ভিজিএস এর মান এমন পর্যায়ে যাবে যে দরজা বন্ধ হয়ে যাবে, তখন আইডি জিরো হয়ে যাবে না? দরজা বন্ধ হয়ে গেলে আইডি কোত্থেকে আসবে? চার্জ তো যেতে পারবে না, চার্জ তো নিবৃত হয়ে যাবে, এখানে কোনো মুক্ত চার্জ থাকবে না, আমরা বললাম না? স্যার যখন মানে দরজা বন্ধ হয়ে যাচ্ছে তখন আইডি ইকুয়াল টু 0 হচ্ছে। জিরো। গেট নামটা দেওয়া হয়েছে তো এই কারণে, ওকে দরজাটা কমপ্লিট হচ্ছে। জি স্যার। আর কেউ? আর কেউ কিছু বলবে, বলতে চাও? ঠিক আছে, তাহলে আমরা এবার তাহলে বোঝা গেল যে এই টপিকটা আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি, রাইট? হ্যাঁ স্যার। আর এটা যদি সত্য হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের দৌড়াতে খুব সুবিধা হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ড্রেন টু সোর্স ভোল্টেজ না থাকলে ড্রেনে কারেন্ট যাওয়ার কোনো সুযোগ নাই। গেট সোর্স ভোল্টেজ জিরো হতে পারে, ফরওয়ার্ড বায়াস হতে পারে, রিভার্স বায়াস হতে পারে, এটা নির্ভর করছে আমরা কি কাজ করছি এবং পারপাসটা কি। আমরা একটা ড্রেন ক্যারেক্টারিস্টিক্স, এখানে ড্রেন ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা দেখতে যাচ্ছি, খেয়াল করো, এটা হচ্ছে কমন এমিটার কনফিগারেশন। মিলছে? কমন এমিটারের সাথে মিলছে? হ্যাঁ স্যার। কমন এমিটার কনফিগারেশনের সঙ্গে মিলছে? জি স্যার। ওখানে ছিল সোর্স, ওখানে ছিল এমিটার, কালেক্টর, রিভার্স বায়াস, মিলছে? জি স্যার। এটা কি চ্যানেল? এটা এন চ্যানেল না পি চ্যানেল? সিম্বলটা কি চ্যানেল? এন চ্যানেল। স্যার এন চ্যানেলে এরোশনটা ভেতরের দিকে থাকে না? এন চ্যানেল আর পি চ্যানেলের ক্ষেত্রে আরো সাইনাস তফাৎটা কি ছিল বলতো? আর এন চ্যানেলে ভেতরের দিকে থাকে। স্যার এন চ্যানেলে আপনার দুই পাশে সোর্স আর ড্রেন হিসেবে পি টাইপ থাকে। আর একটু মনে করে নাও, কনফিউশনের কোনো দরকার নেই। তার এন কারণ চ্যানেলে হচ্ছে এন চ্যানেলের ক্ষেত্রে উল্টাটা হয়, কারণ হচ্ছে তখন গেটটা থাকে পি টাইপ। চ্যানেল এন হলে গেট হয়ে যায় পি টাইপ, আর চ্যানেল পি হলে গেট হয়ে যায় এন টাইপ। ঠিক আছে?
তো হ্যাঁ। এন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমাদের এমিটার ছিল এন টাইপ, বেস ছিল পি টাইপ, আবার কালেক্টর ছিল এন টাইপ, এনপিএন। তাহলে এন চ্যানেল যদি বলা হয় তখন আমার গেট হয়ে যায় পি টাইপ, তাহলে গেট সোর্স হয়ে যায় পিএন জাংশন, ওখানে পি টাইপ, আবার ড্রেইন, আসলে ড্রেইন আর সোর্স তো একটাই চ্যানেল, এখানে তো কোনো জাংশন নেই, আছে? না স্যার। ড্রেইন আর সোর্স এর মধ্যে কোনো জাংশন আছে? জি না স্যার, একটাই। এ কারণে আমরা ব্যাখ্যা করেছিলাম যে শুধুমাত্র গেটের টাইপের উপর নির্ভর করবে আর সাইন। গেট যদি হয় এন টাইপ তাহলে আউটওয়ার্ড ডিরেকশন, গেট যদি হয় পি টাইপ তাহলে ইনওয়ার্ড ডিরেকশন। কি মনে আছে? স্যার তাহলে গেট যদি হয় পি টাইপ তার মানে কোন চ্যানেল? গেট পি হলে এন চ্যানেল। আর গেট যদি হয় গেট যদি হয় এন টাইপ তাহলে চ্যানেল হবে পি টাইপ। এন টাইপ তাহলে কোন চ্যানেল? তাহলে এইটা কোন চ্যানেল হচ্ছে? স্যার এটা এন চ্যানেল হচ্ছে। ইয়েস। আমরা আস্তে আস্তে সামনে আগাই। তাহলে এটা নিয়ে যারা উপস্থিত যারা আছো তাদের কারোর কোনো কনফিউশন আছে কি আর রইলো? না স্যার। তিতাস, শাকিল, রাকিব? ঠিক আছে। গেট সোর্স ভোল্টেজ VGS ইকুয়াল টু 0 অবস্থায় ড্রেন সোর্স ভোল্টেজ VDS এর মান 0 থেকে ধীরে ধীরে যদি আমরা বাড়াতে থাকি তাহলে কিছু পর্যন্ত আইডি খুব দ্রুত বৃদ্ধি পেয়ে আস্তে 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 সে কিন্তু স্যাচুরেশনের দিকে যাবে। যেটা একটু আগে আমি বলেছি যে আমাদের যেহেতু আমরা যখন এক্সট্রিনজিক থেকে ইনট্রিনজিক করেছি, অর্থাৎ আমরা যখন এন টাইপ বা পি টাইপ তৈরি করি তখন তার মেজরিটি ক্যারিয়ারে কিন্তু ম্যাক্সিমাম লিমিট আছে। আর এই ম্যাক্সিমাম লিমিট মানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যারিয়ার পার ইউনিট ভলিউম বা ইন দ্য টোটাল চ্যানেল ইটসেলফ ইউ ক্যান সে। তাহলে আমি বাইরে থেকে পটেনশিয়াল যতই দিই না কেন, চার্জ ক্যারিয়ার যদি না থাকে কারেন্টটা বহন করবে কে? জি স্যার। তাই না? জি স্যার। আসলে তাহলে এক্ষেত্রে ও থেকে এ পর্যন্ত ওমের সূত্র আইডি ইজ প্রপোর্শনাল টু ভিডিএস অনুসৃত হয় এই পর্যন্ত। লক্ষ্য করে এরপর আস্তে আস্তে এটা কমতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে ঠিক হরিজন্টাল অর্থাৎ ম্যাক্সিমাম হয়ে যায়। এরপরে যখন সে সকল প্রকার নিয়ম কানুনের ঊর্ধ্বে চলে যাবে, ভোল্টেজ বাড়াতে 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 একটা সময় গিয়ে পুরো কন্ডিশনটা ব্রেক করে যায়, তখন হচ্ছে খাড়া উপরের দিকে, অর্থাৎ তখন ট্রানজিস্টরের আর কোনো মানে ঠিক এখানে যে কন্ট্রোলিং ক্যারেক্টার কাজ করছিল সেইটা আর নাই। আমরা স্টেপ বাই স্টেপ আসি। দেখো কি বলছিলাম, ও থেকে ও এর রেখা নির্দেশ করো ওমের সূত্রে, এটা আরেকটু হেলানো হবে, এত খাড়া হবে না, এটা আরেকটু এখান দিয়ে যাবে, এরকম এরকম হবে এটা। তাহলে কারণ এটা মেটালের থেকেও খাড়া হয়ে গেছে, মেটালের থেকেও খাড়া হবে। মেটালের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে এটা মাঝামাঝি দিয়ে যায়। তো অর্থাৎ is proportional to I, নরমাল টেম্পারেচার। আমরা তো আর সুপার কন্ডাক্টর নিয়ে কাজ করছি না, তাই না? আমরা সেমি কন্ডাক্টর নিয়ে কাজ করছি। যাই হোক, তাহলে ও থেকে এ পর্যন্ত ওমের সূত্র অর্থাৎ কারেন্ট ইজ প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড ভোল্টেজ বা পটেনশিয়াল ডিফারেন্স, সেটা লক্ষ্য করা যায়। এই কারণে ওকে আমরা ওহমিক অঞ্চল বলতে, ওহমিক রিজিয়ন হচ্ছে ও থেকে এ পর্যন্ত। আচ্ছা, এরপরে কি আসছে এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ওহমিক অঞ্চলের জেফেক্ট
একটি রেজিস্টরের মতো আচরণ করে, যা রেজিস্ট্যান্স হবে RDS ইকুয়াল টু VP বাই IDSS। VP বলতে পিঞ্চ অফ ভোল্টেজ কে বোঝানো হচ্ছে, আর IDSS বলতে ম্যাক্সিমাম কারেন্টের ভ্যালুকে বোঝানো হচ্ছে, মানে স্যাচুরেশন কারেন্টকে বোঝানো হচ্ছে। তাহলে RDS ইজ ইকুয়াল টু VP বাই IDSS। এটা আমি আগে বলে ফেলেছি। এবি অঞ্চল, এই অঞ্চলে ড্রেন সোর্স ভোল্টেজ VDS এর মান বৃদ্ধির সাথে সাথে ID এর মান বা আমরা জানি। এবার বি থেকে সি অঞ্চল, তাহলে এই একটা গেল ও এ অঞ্চল, একটা গেল এ বি অঞ্চল। গ্রাজুয়ালি দেখো ড্রেন কারেন্ট ID ব্যস্ত বর্গীয় নিয়ম অনুসারে, অর্থাৎ গ্রাজুয়ালি বাড়তে থাকে, মানে ইনভার্সলি প্রপোর্শনাল বা স্কোয়ার ইনভার্স প্রপোর্শনাল এরকম একটা ল ফলো করে এই কার্ভ জায়গাটাকে। আর এরপরে গিয়ে স্ট্রেট ইন্ডিপেন্ডেন্ট। ডিসি অঞ্চল যেহেতু VDD এর পজিটিভ প্রান্ত জেফেটের ড্রেন টার্মিনালের সঙ্গে যুক্ত, তাই VDS এর আরো বৃদ্ধির সাথে ড্রেন প্রান্তে PN জাংশনের প্রস্থ বাড়তে থাকে। VDD এর পজিটিভ প্রান্ত জেফেটের ড্রেন টার্মিনালের সাথে যুক্ত, ভালো করে খেয়াল। তাই VDS এর আরো বৃদ্ধির সাথে সাথে ড্রেন প্রান্তের PN জাংশনের প্রস্থ বাড়তে থাকে। ড্রেন প্রান্তে PN জাংশনের প্রস্থ বাড়তে থাকে। এই অবস্থায় অতি সরু কন্ডাক্টিং চ্যানেল দ্বারা কারেন্ট বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। তাই BC অঞ্চলে VDS এর আরো বৃদ্ধির সাথে সাথে কারেন্ট প্রায় ধ্রুবক থাকে। ন্যূনতম যে ড্রেন সোর্স ভোল্টেজ ড্রেন কারেন্টের আর মান সর্বোচ্চ হয় তাকে আমরা IDSS হয়, তাকে আমরা বলেছি পিঞ্চ অফ ভোল্টেজ অর্থাৎ VP। পিঞ্চ অফ ভোল্টেজ VP থেকে সর্বাধিক যে ড্রেন সোর্স ভোল্টেজ পর্যন্ত কারেন্ট ID প্রায় ধ্রুবক থাকে, তাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। তো ব্রেকডাউন ভোল্টেজ আমরা VDS ম্যাক্সিমাম বলছি বা VPD বলছি। পিঞ্চ অফ ভোল্টেজ ও ব্রেকডাউন ভোল্টেজের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় শক্তি অঞ্চল বা অ্যাক্টিভিটি জোন। তাহলে আমরা এই জিনিসগুলোকে খুব সুন্দর করে বুঝতে পারবো। কিসের ব্রেকডাউন হবে সেটা তো জিজ্ঞেস করলাম। আমরা যখন একটা PN জাংশনকে রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, তখন তার কারেন্ট মাইনরিটি ক্যারিয়ারের জন্য আমরা খুব সামান্য ঠাস করে দেখা যায় এটা শার্পলি রাইজ করে। তো শার্পলি রাইজ করে মানে আসলে যে জাংশন ক্যারেক্টারটা ছিল সেটা নাই, সেটা এখন ভেঙে মিক্সড ম্যাটেরিয়াল হয়ে গেছে এবং সে এখন নর্মাল একটা কন্ডাক্টরের মতো কারেন্ট ফ্লো করছে, সে ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে নাই। তাহলে কোথায় গেল সি এর পরবর্তী অঞ্চল, ড্রেন সোর্স ভোল্টেজ ব্রেকডাউন ভোল্টেজ অপেক্ষা আরো বাড়ালে রিভার্স বায়াস গেট চ্যানেল PN জাংশনের অ্যাভালেন্স ব্রেকডাউন যেটাকে আমরা বলি, একটা হচ্ছে জেনার ব্রেকডাউন, একটা হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন। জেনার ব্রেকডাউন একটা নির্দিষ্ট রেঞ্জ ক্রস করলে সে ভেঙে যায় বা বিপুল পরিমাণে কারেন্ট অ্যালাউ করে, আবার ওই ভোল্টেজের নিচে চলে আসলে সে অটোমেটিক ব্লক হয়ে যায়। কিন্তু অ্যাভালেন্স ব্রেকডাউন যখন হয় তখন কিন্তু ম্যাটেরিয়ালটা আবার তার পুরো অবস্থায় ফিরে যায় না। তাহলে সি পরবর্তী অঞ্চলকে আমরা বলি ব্রেকডাউন অঞ্চল, যেখানে ID এর হঠাৎ দ্রুত বৃদ্ধি ঘটে। উল্লেখ্য ব্রেকডাউন অঞ্চলে জেফেট একটি ধ্রুবক ভোল্টেজ সোর্সের মতো আচরণ করে, অতএব মানে তখন তার জেফেটের কোনো ক্যারেক্টার থাকে না। অতএব VDS এর বৃদ্ধির সাথে জেফেট প্রথমে একটি রেজিস্টরের মতো OA অঞ্চলে, তারপরে একটি ধ্রুবক কারেন্ট সোর্সের মতো BC অঞ্চলে এবং শেষে একটি ভোল্টেজ সোর্সের মতো আচরণ করে C অঞ্চলের পর। এই হচ্ছে তার কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স এর বিস্তারিত। অর্থাৎ ওই যে বললাম যে এটাকে ঢেলানো হবে, দেখো ঠিকই তাই হয়েছে। তাহলে তুমি যদি VGS এর মানকে একটু জিরোতে রাখো তাহলে ম্যাক্সিমাম পাচ্ছ IDSS এর মান। এবার যদি তুমি রিভার্স করো তাহলে গ্রাজুয়ালি কমছে, এই কমছে 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 এই। আর এই ভোল্টেজটা ব্রেকডাউন ভোল্টেজ, যেটা আমরা বলছি ব্রেকডাউন ভোল্টেজটা মূলত এই জায়গা যেখান থেকে শার্পলি রাইজ করে যাচ্ছে। কিন্তু তুমি মজার ব্যাপারটা লক্ষ্য করো, ব্রেকডাউন ভোল্টেজের মানটা কিন্তু গ্রাজুয়ালি বাড়ছে VGS এর মান, নেগেটিভ মান কমানোর সাথে সাথে, এবং ব্রেকডাউন ভোল্টেজের মান ম্যাক্সিমাম হচ্ছে VGS এর মান যেখানে 0,
অর্থাৎ তার উপরে যখন বাইরে থেকে কোনো বিপরীতমুখী চাপ প্রয়োগ করা হয়নি সেই ভ্যালু পর্যন্ত সে হচ্ছে ম্যাক্সিমাম। এখানে আমার আর বলার কিছু নাই। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স তোমরা জানো। ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ আউটপুট বা ইনপুটের যে ক্যারেক্টার সেটাকে ট্রান্সফার ক্যারেক্টার বলা হয়। রিভার্স ক্যারেক্টার হচ্ছে ইনপুট বাই আউটপুট বা এই জাতীয় রেশিওকে আমরা বলি। তো একটু দেখো তাহলে এবার তোমরা একটু পড়ো, পড়ার পরে তারপরে আমরা যে পেটের প্যারামিটার গুলো নিয়ে কথা বলবো। যেমন আমরা এর আগে হাইব্রিড প্যারামিটার নিয়ে কথা বলেছিলাম, বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে, তারপরে ওখানে অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর ছিল, তারপরে তোমার ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন, সব টার্ম গুলো এখানেও কিন্তু আসবে। তারপরে ছিল তোমার পরিবাহিতা, তাই না? তারপরে রোধকতা, ওভারঅল রোধ, ইম্পিডেন্স প্যারামিটার, এই সব ধরনের আলোচ্য বিষয়াবলী এখানেও আসবে।